খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩। চট্টগ্রামে ব্যবসায়িক খুনে জড়িতদের ধরতে চলছে অভিযান। দিনাজপুরে চলছে জামায়াতের সম্মেলন। যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে দল, বললেন ডাক্তার শফিকুর রহমান। বরিশালে বিএনপিতে বাড়ছে দ্বন্দ্ব কোন্দল, নেতাদের উপর একের পর এক হামলা, জনমনে বাড়ছে আতঙ্ক। তারা আমার হত্যা করার জন্য, কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না, দিয়েছে তো আমার মাথার উপর। তাদের কাছে না জিজ্ঞেস করে কেন প্রোগ্রাম করলাম, আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে। যেগুলো আমাদের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো যদি আমাদেরকে বলে এবং সেটা আমরা প্রপার ব্যবস্থা নিচ্ছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাস্টার্সের ছাত্র। পুলিশ জানায় রাত ৯টার দিকে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় ৪-৫ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আটককৃতদের বিষয়ে জানাবেন, মরদেহের ময়নাতদন্ত কি শেষ হয়েছে? ময়নাতদন্ত শেষ হয়েছে দেবাশিস, এবং কিছু সময় আগেই মরদেহটি অর্ণব কুমার সরকারের, তার মরদেহটি নিয়ে পরিবার যে সদস্যরা ছিল তারা একটি অ্যাম্বুলেন্স করে তাদের বাড়িতে, একটা শহরের মধ্যে যে ইসলাম কমিশনারের মোড়টি রয়েছে বানরগাতি নামক জায়গায়, সেখানে নিয়ে গেছে। অপরদিকে এই ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে পুলিশ, যেটা আমাদের বলেছে। আমাদের সঙ্গে কথা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ মনিরুজ্জামান মিঠুর সাথে। তিনি বলেছেন, আমরা ৩ জনকে আটক করিনি বা গ্রেপ্তার করিনি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, কারণ এটি এখনো পর্যন্ত তাদের কাছে একটি ক্লুলেস হত্যাকাণ্ড। সে কারণেই বিভিন্ন অ্যাঙ্গেলে তারা মানুষদেরকে আনছে, জিজ্ঞাসা করছে যদি কোনো ক্লু পাওয়া যায়, এবং আমাকে বলেছে যে দ্রুত সময়ের মধ্যে এই ক্লু উদ্ঘাটন হবে। একই সঙ্গে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কেন এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, সেই ব্যাপারটিও তারা উদ্ঘাটন করে মিডিয়াকে জানাবে। তবে এর জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তবে এমন একটি হত্যাকাণ্ডর সবাই সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে তার পরিবারের স্বজনরা। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য। এদিকে চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। গতকাল জুমার নামাজ পড়তে যাওয়ার সময় জাহাঙ্গীর আলমকে গুলি করে দুর্বৃত্তরা, এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গুলিবিদ্ধ হন আরও একজন। নিহত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী। স্বজনদের দাবি, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বন্ধুরা, আপনারা কিন্তু আবার লিখবেন না যে খুনের বিচার করব। মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন খুনের বিচার করব। আমি বিচার করার কে? আমি কি বিচারক? বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করবে। আমরা বলছি বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক, ওটাও আমরা চাই না।
আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। এইরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদের কথা বলছিলেন জামায়াতের আমির। চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। তার পরিবার জানায় ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। পরে আহত হাবিলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জখম গুরুতর হওয়ার পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। বিজিবি জানায় বিষয়টি খতিয়ে দেখছে তারা। আমি গম খাতে গেছিলাম, আমার মোটর করা আছে নিজস্ব জমিতে। ভারতের বিএসএফ বর্ডারে খাড়ি হয়েছিল। রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল, কথা বলা যাবে না। চট্টগ্রামের ডিবি পরিচয়ে ডাকাতির সময় 12 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 11:30টায় নগরীর খুলশী আবাসিক এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবনের 8ম তলায় যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় হামলা চালায় ডাকাত দল। প্রবেশের চেষ্টা চালালে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে 12 ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তল সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা হয় গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করায় যুবলীগের 2 কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা বাজার থেকে ইব্রাহিম খলিল ও গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যার দিকে বানশা বাজারে শোডাউন করে যুবলীগের নেতাকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। চাটখিলে আছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, শুক্রবার সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল? দেবাশিস, আমি এখন আছি চাটখিল থানা এলাকায়। আর যাদেরকে আটক করা হয়েছে রাসেল এবং লিটন, তারা 2 জন যে তারা থানা হাজতে রয়েছে। আসলে ঘটনাটি ঘটেছিল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা বাজার, একটি প্রত্যন্ত একটি বাজার। সেখানে আসলে গতকাল সন্ধ্যার পর থেকে আসলে বিভিন্ন লোকজন আমাদের সংবাদকর্মীদের কাছে জানতে চেয়েছেন যে আসলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন কিনা। আসলে এই ধরনের একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ছড়িয়ে পড়েছিল এবং সেই গুজবের পরেই আসলে এই যে বানশা বাজার, সেখানে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা সেখানে আসলে প্রায় 25 থেকে 30 জন চাটখিল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তিনি যেটি বলছিলেন যে সন্ধ্যার পরে তারা আসলে জড়ো হয় বানশা বাজারে এবং সেখান থেকে তারা একটি আনন্দ মিছিল বের করে এবং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপরে আসলে ওখানকার যে লোকজন রয়েছে তারা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়, যে তৎক্ষণাৎ আসলে মিছিলটি শেষ হয়ে যায় এবং পুলিশ যাওয়ার পর যে স্থানীয় লোকজন রয়েছে তারা রাসেল এবং লিটন নামে 2 জনকে পুলিশের আটক করে পুলিশের হাতে দেয়। এবং যে রাসেল হচ্ছে মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, আর রাসেল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে পুলিশ যেটি বলছে যে তাদেরকে এখনও আসলে হাজতে রাখা হয়েছে, এখন পর্যন্ত কোনো আইনগত যে প্রক্রিয়া সেটি আসলে এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি যে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কোন আইনে তাদেরকে মামলা দেওয়া হবে বা তাদেরকে আদালতে পাঠানো হবে, তবে তারা সেটি এখন পরিষ্কার করে বলতে পারেনি। তারা যেটি বলছেন যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন জেলা শহর থেকে, তারা থানায় আসছেন এবং আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, অতিরিক্ত পুলিশ সুপারের সাথে। তিনি বলছেন যে তারা যাদেরকে আটক করা হয়েছে তাদের সাথে কথা বলবেন এবং পুলিশের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আইনগত কোন প্রক্রিয়া তাদেরকে আদালতে পাঠানো হবে। দেবাশিস, ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। মাঠে নেই আওয়ামী লীগ, তারপরেও বরিশালের সংঘাত থামছেই না। হামলা হচ্ছে বিএনপি নেতাদের বাসভবনে, রাস্তায় প্রকাশ্যে কোপানো হচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের। পুলিশ বলছে এসব দলীয় অভ্যন্তরীণ কোন্দল। যদিও বিএনপি নেতাদের দাবি আওয়ামী লীগের সাথে মিলে ষড়যন্ত্র করছে দলের দুঃসময়ে পালিয়ে থাকা সুসময়ের নেতারা।
গেল ২৯ ডিসেম্বর রাত 11:30টা নগরীর লাইন রোড এলাকায় বাসার সামনে দাঁড়িয়েছিলেন যুবদল নেতা ইউসুফ খান রনি। হঠাৎ দুর্বৃত্তদের হামলা, প্রাণ বাঁচাতে দেন দৌড়, তবুও রক্ষা পাননি। দ্বিতীয় দফায় হামলার শিকার হন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আমার তো মনে হয়েছে তারা আমার হত্যা করার জন্যই করছেন, কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না, দিয়েছে তো আমার মাথার উপরে, এগুলো আমার হাতের উপরে দিয়ে গেছেন। ৮ জানুয়ারি রাতের ঘটনা। একযোগে ভাঙচুর চালানো হয় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরের বাসভবনে। তার আগে ৩ জানুয়ারি মারধর করা হয় যুগ্ম আহ্বায়ক হালিম মৃধাকে। আমার উপরে পূর্ব হইতেই এই সদস্য যে একজন শিখদারের রাজনৈতিক একটা প্রতিহিংসা ছিল, কেন যেহেতু আমি ওই এলাকার পুরানা ব্যক্তিত্ব ছিলাম। এরপর বিভিন্ন কারণবশত এই কমিটি নিয়ে আমাদের বিদ্যার একটা মতবিরোধ সৃষ্টি হয়। সদস্য সচিব এবং আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আমারে কিছু ইঙ্গিত দিছিল যে আমরা যে ই করি এটা ঠিক না, তাদের কাছে না জিজ্ঞেস করি কেন প্রোগ্রাম করলাম। আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে। এসব কারণে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে জনমনে। আমরা সাধারণ জনগণ রাস্তায় বের হতে ভয় পাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে আমরা উদ্বেগ প্রকাশ করি। এর আগে আওয়ামী লীগ ছিল, ওরা কিন্তু এইভাবে অরাজকতা করছে। হ্যাঁ, আমরা কিন্তু একটু বিভ্রান্তিতেও ছিলাম, একটু ঘাবড়াইও যেতাম। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে অনেক টেনশন করা লাগতো, অনেকটা কিন্তু ওই অ্যাঙ্গেলই আছে। সিনিয়র নেতাদের দাবি দলে কলহ ও বিভ্রান্তি তৈরির ষড়যন্ত্র চলছে। পুলিশকে তদন্তের আহ্বান জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক। আওয়ামী লীগ তো এখন চক্রান্ত করতেছে বিভিন্নভাবে, তারা দলের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, একটা কলহ সৃষ্টি করার জন্য তারা সবসময় কাজটা করে। পুলিশ কমিশনার বলছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে। দলীয় কোন্দলের কারণে ঘটছে দু একটি ঘটনা। যেগুলো ঘটছে তারা কিন্তু আবার মামলাতেও ইন্টারেস্ট হচ্ছে, তারা আবার নিজেরাই মিটিয়ে নিচ্ছে বিষয়গুলো। কিন্তু যেগুলো আমাদের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো যদি আমাদেরকে বলে, এবং সেটা আমরা প্রপার ব্যবস্থা নিচ্ছি। গেল ৯ জানুয়ারি রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাজীবের হাত পায়ের রক কেটে দেয় সন্ত্রাসীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। গোপালগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পলিথিন ঘেরাও করে চলছে ক্লাস। বিদ্যালয়ের মূল ভবনের বেহাল দশা, নতুন ভবন নির্মাণের টেন্ডার পাশ হলেও কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাশিয়ানীর হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল আঙিনায় এভাবেই চলছে পাঠদান। বিগত ৬ মাস ধরেই স্কুল ভবন পরিত্যক্ত, খসে পড়ছে পলেস্তারা, রয়েছে দুর্ঘটনার শঙ্কা। ঝুঁকি এড়াতে ভবনের সামনে গাছের নিচে বসেছে ক্লাস। শীত থেকে বাঁচতে পলিথিনে ঘিরে চলছে পাঠদান। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের বাথরুম খুবই খারাপ অবস্থা, কারণ বাথরুম ঢোকা যায় না। আমাদের স্কুলটা ভাঙা এবং ঝুঁকিপূর্ণ, যে কারণে আমরা বাইরে ক্লাস করছি। মাঝে মাঝে এখানে সাপও দেখা যায়। একটি সরকারি বিদ্যালয়ের এমন দশায় উদ্বিগ্ন, ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলটা তো এমনি পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ, এখানে সাপের খোসা দেখা গেছে। শীতের সময় তো ওদের অনেক কষ্ট হচ্ছে, আর বৃষ্টি আসলে, ঝড় আসলে ওদের তো আরো কষ্ট হয়। আমার মেয়ের ধরেন দুশ্চিন্তা হয়, বিল্ডিং কখন ভেঙে পড়ে, কি করে, স্কুলে পাঠাতে ভয় লাগে। বিপাকে পড়েছেন শিক্ষকরাও, কোনো রকমে চালিয়ে নিচ্ছেন পাঠদান। মনোযোগ হারাচ্ছে কোমলমতিরা। বিল্ডিংটা এলো জায়গায় জায়গায় খসে পড়ছে, উপর থেকে ওই প্লাস্টার ঝরে পড়ছে, রড বেরোয় যাচ্ছে। আমার যে পিয়ন, সে মাঝে মাঝে আর কি খোঁচাই গেছে, সেগুলো ফেলে যাতে বাচ্চাদের গায়ে না পড়ে। যখন ঘন বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের অফিস থেকে নির্দেশ দিয়েছে যে এখন ওই বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, ওদেরকে ভিতরে ক্লাস করানো যাবে না। পারিপার্শ্বিক অবস্থার কোনো শব্দ, গাড়িগুলো দেখলে তো বাচ্চারা তো একটু তাকাবেই, পড়ালেখার প্রতি ওদের একটু দৃষ্টি অন্য মনোযোগ হয়। অথচ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের টেন্ডার পাশ হয়ে পেরিয়েছে কয়েক মাস, কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এলজিডি ইঞ্জিনিয়ারের সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায় ওইটা আমরা চেষ্টা করতেছি আর কি। এখন কথা হলো এখানে তো কোনো উঁচু জায়গা নাই, আর এখানে গর্ত জায়গা একটা আছে, এটা বরাদ করে তারপর ঘর উঠানো একটু সময় ব্যাপার। আমাদের যদি টাকা না দেয় তাহলে তো আমরা তো এটা কাজ করতে পারি। সব জটিলতা কাটিয়ে দ্রুত ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। সাবরিনা লিজা,
যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।